আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আপনার স্বপ্ন যদি হয়ে থাকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা, তাহলে আপনার কিছু প্রাথমিক কাজ আছে যেগুলো আপনি যদি এখন থেকেই শুরু করে দেন, তাহলে আপনার পরবর্তী ধাপগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি হচ্ছে যাদের ইচ্ছা বিদেশে পড়তে যাওয়া, তাদের কি কি কাজ আগে থেকে গুছিয়ে রাখলে পরবর্তী কাজগুলা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে সেই বিষয়গুলা। তো চলুন শুরু করি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে শোয়েব এবং বর্তমানে অবস্থান করছি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। তো প্রথমে আমি বলবো হচ্ছে, যখন আপনার মনে ইচ্ছা হবে যে আপনি হচ্ছে বাইরের কোনো একটা দেশে যাবেন, সেক্ষেত্রে ঠিক তখন থেকেই আপনার ডিসিশন নিতে হবে যে আপনি আসলে যেহেতু বাইরে যাবেন, তাহলে বাইরে যাওয়ার যে প্রাথমিক কাজগুলা যেগুলা হচ্ছে আপনার একদম ইনিশিয়ালি লেভেলে করে রাখতে হবে। তার প্রথম ধাপটা হচ্ছে আপনার পাসপোর্টটা তৈরি করে ফেলা। কারণ অনেকেই আছে যে আসলে বাইরে পড়তে যাবে, তার সময় বেশি দেরি নাই, কিন্তু পাসপোর্টটা এখনো বানানো হয় নাই। এই ভুলটা কখনো করবেন না। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা রেডি রাখা। এবং যদি আপনার আগে থেকে পাসপোর্ট থেকে থাকে, তাহলে আপনি আসলে কোন বছর যাবেন বা কোন ইনটেকে যাবেন, সেই ইনটেকের সময় আপনার পাসপোর্টের মেয়াদটা কতদিন থাকবে। অনেক সময় এরকমটা হয় যে আপনি হচ্ছে আপনার কখনো ইচ্ছা ছিল যে আপনি দেশের বাইরে যাবেন এইচএসসির পরে, বা আপনি এসএসসি দিয়েই হচ্ছে দেশের কোনো একটা বাইরে চলে যাবেন, তখন আপনি আপনার পাসপোর্টটা বানান। অন্যদিকে দেখা যায় যে আপনার আসলে ওইভাবে বাইরে যাওয়া হয় না। এখন মেয়াদ আছে হচ্ছে পাসপোর্টের 2-1 বছর মেয়াদ আছে, ধরেন 1 বছর মেয়াদ আছে, তো আপনি সামনের বছর যেতে যাচ্ছেন। তো আপনার মনে 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 রয়ে গেছে যে আপনার তো পাসপোর্ট আছে, কিন্তু পাসপোর্টের মেয়াদ আছে কিনা এই দিকে অনেকেরই লক্ষ্য থাকে না। তো প্রথম কথা হচ্ছে আপনার পাসপোর্টটা বানিয়ে ফেলা, এবং যদি পাসপোর্টে মেয়াদ না থাকে তাহলে নতুন করে পাসপোর্ট রিনিউ করা। এইটা হচ্ছে আপনার প্রাথমিক ধাপ। এবং পরবর্তী ধাপ হচ্ছে আপনার সকল ডকুমেন্টস যেগুলো আছে, একাডেমিক প্রোফাইল, সেইগুলোর সাথে পাসপোর্টের মিল আছে কিনা এইটা চেক দিয়ে নেওয়া। এইটা একদম ইনিশিয়ালি কাজের মধ্যেই পড়ে। কেননা অনেক সময় এমন হয় যে আপনি যে আপনার ভুলটা আছে সার্টিফিকেটে, একাডেমিক সার্টিফিকেট, এইগুলো আপনি নিজেও জানতে পারেন না বা দেখেন না, খেয়াল করেন না। এমন অনেকের কাছে আমি শুনছি যে ভার্সিটিতে যখন তারা অ্যাপ্লাই করছে, ভার্সিটি তাদেরকে মেল করে জানিয়ে দিছে যে আপনার পাসপোর্টের সাথে ডকুমেন্টসের এই মিলটা নাই। সো সেই ক্ষেত্রে আপনার যেটা হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস বা সম্পূর্ণ যে প্রসেস আছে সেইটা অনেকটা লেন্দি হয়ে যায়। যেটা 2 মাসে হওয়ার কথা ছিল সেটা 6 মাসে গিয়ে দাঁড়ায়। এমনও অনেকের হয়েছে যে তার একটা ইনটেক মিস গিয়ে পরবর্তী ইনটেকে ভিসার জন্য দাঁড়াতে হয়। সো এই কাজগুলা আপনার এখনই করে ফেলা দরকার, যে সার্টিফিকেটের সাথে পাসপোর্টের নামের মিল আছে কিনা, আপনার নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, এই সবগুলা মিল আছে কিনা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী যে ধাপটা আছে সেইটা হচ্ছে আপনার ডিসিশন নেওয়া যে আপনার একাডেমিক প্রোফাইলের সাথে কোন দেশটা যায় সেই দেশটাকে সিলেক্ট করা। শুধুমাত্র সেই দেশ না, আপনার একাডেমিক প্রোফাইলের সাথে যাওয়া যাবে এমন কিছু দেশের লিস্ট করে ফেলা। যেমন আপনার একাডেমিক রেজাল্ট হচ্ছে এসএসসি, এইচএসসি এবং যদি মাস্টার্সে হয় তাহলে ব্যাচেলার্স। তো সেক্ষেত্রে হচ্ছে এই রেজাল্টগুলোকে আপনি যখন পয়েন্ট আউট করবেন যে আপনার এটার মধ্যে এইটা আছে, এখন কোন কোন দেশ আপনার এই রেজাল্টগুলো অ্যাকসেপ্ট করে, সেই দেশগুলো থেকে খুঁজে বের করা যে আপনার কোন দেশে ইচ্ছা বা কোন দেশে ফ্যাসিলিটি ভালো, সেই জিনিসগুলোকে এখনই ডিসাইড করে নেওয়া এবং সেই অনুযায়ী লিস্ট করা। দেন পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হচ্ছে আপনি যেই যেই দেশকে সিলেক্ট করলেন, সেই দেশের ভার্সিটি কিছু 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 ভার্সিটি সিলেক্ট করে রাখা। যেমন ধরেন আপনি ডেনমার্ক সিলেক্ট করলেন আপনার প্রোফাইল অনুযায়ী, তো ডেনমার্কের আপনি 5টা বা 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন বড় ভাইদের সাহায্য নিয়ে, বা ডেনমার্কে যারা থাকে ইতিমধ্যে, বা ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেখান থেকে দেখে দেখে, ইউটিউবে দেখে দেখে আপনি সিলেক্ট করলেন। এবং প্রতিটি ভার্সিটির পাশে আপনি লিখলেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, সম্ভাব্য অ্যাপ্লিকেশন ডেডলাইন
তাদের রিকোয়ারমেন্টগুলা, আইএলসের রিকোয়ারমেন্ট কত টাকা টিউশন ফি, এগুলা পাশে পাশে লিখে রাখলেন। তো ডেনমার্কের ক্ষেত্রে আপনি ধরেন লিখলেন এরকম যে নেলসব্রোক ইউনিভার্সিটি, তারপর আছে কোপেনহেগেন বিজনেস স্কুল, এরপর আছে হচ্ছে আপনার আলবোর্গ ইউনিভার্সিটি, তো ইন্টারন্যাশনাল একাডেমি আছে, বিজনেস একাডেমি, এরকম কিছু ইউনিভার্সিটি আছে। তো আপনি লিস্ট করলেন, তো এগুলোর সাথে সাথে পাশে আপনি লিখে রাখলেন। এরপরে আপনার প্রোফাইলের সাথে যায় ধরেন হচ্ছে যে স্পেন, তো স্পেনের কিছু ইউনিভার্সিটি আপনি লিখলেন, তাদের ডেডলাইনগুলো লিখে ফেললেন, পাশাপাশি আইএলসের স্কোর কত লাগে সেই জিনিসগুলো লিস্ট আউট করলেন। এবং তার সাথে আপনার আরও একটা জিনিস জানতে হবে, সেইটা হচ্ছে প্রত্যেকটা দেশে ব্যাংক স্টেটমেন্ট কত লাগে, ব্যাংক সলভেন্সি কত লাগে, এবং কত দিনের স্টেটমেন্ট আপনার শো করতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে আসলে ইউকের কথা, তো ইউকের ক্ষেত্রে একরকম সিস্টেম, ডেনমার্কের ক্ষেত্রে একরকম সিস্টেম, সাউথ কোরিয়ার ক্ষেত্রে একরকম সিস্টেম, ইতালির ক্ষেত্রে একরকম সিস্টেম, ইউএস এর ক্ষেত্রে একরকম সিস্টেম। সো এক এক দেশ হচ্ছে এক এক রকম সিস্টেম। আমি যদি ইউকের কথা বলি তাহলে সেইখানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা হতে পারে 30 থেকে 40 লাখ টাকা, এইটা হচ্ছে আপনার 28 দিনের ম্যাচুরিটি লাগে। তো 28 দিনের ম্যাচুরিটি লাগে হচ্ছে আপনার এই টাকাটার আপনার নিজের যে স্টুডেন্ট ফাইল আছে সেখানে রাখতে হবে, স্টুডেন্ট অ্যাকাউন্টে। তো অন্যদিকে হচ্ছে ডেনমার্কের কথা বললে, ডেনমার্কে হচ্ছে কোনো প্রকার আপনার টিউশন ফি নাই, টিউশন ফি না, অত্যন্ত দুঃখিত, কোনো প্রকার ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন হয় না। আবার অনেকের চিন্তা ভাবনা থাকে এরকম যে আমি এমন কিছু দেশ সিলেক্ট করব যেখানে হচ্ছে আমার স্পাউসকে নিয়ে যাওয়া যায়। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেইভাবে কিন্তু পয়েন্ট আউটগুলো করে ফেলতে হবে। এবং এই জিনিসগুলো যখন আপনি ধাপে ধাপে কমপ্লিট করে ফেলবেন, তখন আপনার ভেতর একটা কনফিডেন্স কাজ করবে যে আমি যদি এই দেশগুলোকে ধরতে চাই তাহলে হচ্ছে আমার এই ধাপ ফলো করা লাগবে, এই রিকোয়ারমেন্ট লাগবে। কিছু কিছু দেশে আইএলস দিয়েই হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে আইএলস থাকে না, ডুওলিঙ্গো। তো যাদের ডুওলিঙ্গো আছে, এখন ডুওলিঙ্গো কারা অ্যাকসেপ্ট করে, কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, সেই জিনিসগুলো পয়েন্ট আউট করে ফেলা। সো এইগুলা হচ্ছে আপনার ইনিশিয়াল ধাপ। এবং এর পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলো হচ্ছে আপনার যেই দেশ আপনি সিলেক্ট করলেন সেই দেশের যে ইউনিভার্সিটির যে পোর্টালগুলো আছে সেখান থেকে খুঁজে নেওয়া, বা আপনার সেই সব দেশের এম্বাসি আপনার বাংলাদেশে আছে কিনা বা ইন্ডিয়াতে আছে কিনা, বা আপনার ক্ষেত্রে ধরেন আপনার সব প্রোফাইলের সাথে মিলে গেল হচ্ছে যে ধরেন আমি ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড। তো ফিনল্যান্ড হচ্ছে আপনার প্রোফাইলের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়, ধরেন আপনি স্কলারশিপও পেতে পারেন। বাট সমস্যা হচ্ছে বাংলাদেশে ফিনল্যান্ডের এম্বাসি নাই। তো আপনার এম্বাসি ফেস করার জন্য আপনার হচ্ছে যেতে হবে ইন্ডিয়াতে। কিন্তু এমন ক্ষেত্রে হয়েছে যে আপনার ইন্ডিয়ার ভিসা করা নাই, মানে আপনি অ্যাপ্লিকেশন করলেন, সব কিছু করলেন, শেষমেশ আপনি যখন ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়ার ভিসা করতে গিয়ে আপনার আরও 6 মাস চলে গেল বা 3 মাস 4 মাস লেগে গেল। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার সেই ইনটেকটা মিস চলে যায়। তো এই কারণে এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার মাথায় রাখতে হবে ইনিশিয়াল অবস্থায় যে এই দেশের এম্বাসি আমি যেগুলাকে সিলেক্ট করছি সেটা বাংলাদেশে আছে, এই দেশেরগুলো নাই। তার মানে এই দেশে যদি আমি যেতে চাই তাহলে আমার ঠিক অ্যাপ্লিকেশনের আগ মুহূর্তে থেকে ইন্ডিয়ার ভিসা বা নেপাল যদি থাকে এম্বাসি, নেপালের ভিসা, মানে যেইটা আপনার সুবিধা হয় সেই অনুযায়ী ভিসা করে রাখা। এবং এর পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো তো আপনার অ্যাপ্লিকেশনের ধাপ। ধরেন আপনার সকল কাগজপত্র রেডি, এরপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় কিন্তু এক এক দেশে এক এক সময়, এক এক ইনটেকের জন্য এক এক সময়, এবং এক এক ভার্সিটির এক এক টাইমে। সো আপনার কিন্তু এই জিনিসগুলোও লিখে ফেলা দরকার, মানে আপনি যে লিখে রাখছেন সেই অনুযায়ী আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনের দিকে আগাবেন। এবং আপনার ডকুমেন্টসের সকল কিছু যেহেতু আপনি সব কিছু আগে থেকে লিখে রাখছেন, সেহেতু আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা যখন আপনি শুরু করতে যাবেন দেখবেন সব কিছু কতটা ইজি হয়ে যায়।
তো আমি যে বিষয়গুলো আপনাদের কাছে উল্লেখ করলাম, আশা করি আপনারা যদি এই বিষয়গুলোর দিকে ফোকাস দিয়ে এবং এই সকল কাজ যদি এখনই করে ফেলতে পারেন, তাহলে পরবর্তী সময়ে আপনাদের প্রত্যেকটা প্রসেস কতটা ইজি হয় জাস্ট একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন যখন আপনি কাজটা শুরু করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সকলে আমার সাথে থাকুন, সঙ্গেই থাকুন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।